ওই ছেলে থেকে সবসময় দূরে দূরে থাকবি। হাবিবের শক্ত হাতে সন্ধ্যার থুতনি ভেঙে যাওয়ার উপক্রম হলো। সন্ধ্যা থুতনির ব্যথায় হাবিবের হাতে নিজের বড় বড় নখ দিয়ে চিমটি কেটে দিল। হাবিব সঙ্গে সঙ্গে সন্ধ্যার থুতনি ছেড়ে দিয়ে নিজের হাত ঝাড়া দিতে দিতে বিরক্তি চোখে সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, বিয়ের আগে এমন বিড়ালের মতো আচরটা বন্ধ কর সন্ধ্যা। বিয়ের আগে তোর নখের আচর কারো চোখে বলে প্রবলেম ফেস করতে হবে। সন্ধ্যা রাগে চোখে হাবিবের দিকে তাকালো। এভাবে ধরা নিয়ে আসার মানে কি? হঠাৎ পাতার বস্তায় মতো ঘাড়ে তুলে তো কখনো কোমর চেপে ধরে, শুধু এই চিপাই তো ওই চিপাই নিয়ে যাবে। সবার সঙ্গে কত ভদ্র ভালো সেজে থাকে, শুধু তার বেলায় এই গুন্ডার যত গুন্ডাগিরি। ভদ্র গুন্ডা একটা। আপনি কোনো ছেলের কথা বলছেন? আর কেনই বা তার থেকে দূরে দূরে থাকতে হবে আমার? আমাকে ছাড়া সব ছেলে থেকে সব সময় দূরে দূরে থাকবি, স্পেশালি মাহির নামে ছেলেটা থেকে। আপনার কথা আমি শুনতে যাব কেন? কারণ আমি তোকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি মানে জগতের সব পুরুষ তোর জন্য নিষিদ্ধ। সন্ধ্যার মনের মধ্যে অনুভূতিগুলো উড়াধুরা ডান্স করতে লাগলো। হাবিবকে বুঝতে না দিয়ে মুখে বিরক্তি ফুটে তুলে সন্ধ্যা হাবিবকে জ্বালাতে পুনরায় বলে উঠল, বিয়ে হিসাব কিন্তু কঠিন সুন্দর আছে। আমি তো প্রথম দেখায় ক্রাশ খেয়ে। সন্ধ্যা পুরো কথা মুখ থেকে বের হওয়ার আগেই হাবিবের শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়ল গালে। সন্ধ্যা চোখে ভরা পানি নিয়ে গালে হাত দিয়ে হাবিবের দিকে তাকালো। হাবিবের রাগে চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। সন্ধ্যা বুঝতে পেরে ছেলেদের নিয়ে হাবিবের সামনে মজা করা ঠিক হয়নি। সন্ধ্যা কিছু বলতে যাবে তখনই হাবিব পুনরায় দাঁতে দাঁত চেপে সন্ধ্যার ব্যথাতুর গালটা চেপে ধরে হিসিয়ে বলে উঠল, তুই অনেকবার বেড়ে গেছিস। তোর ডানা কিভাবে বেঁধে দিতে হয় এই হাবিবে জানা আছে। আর এসে বিয়েটা হতে দে। তোর বয়স মাই ফুট। ছেলে পিছনে যা ঘুরে নিজের বিয়ের প্রিপারেশন নিতে থাক। কথাটা বলে হাবিব সন্ধ্যার গাল ছেড়ে দিয়ে রুম থেকে বের হওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। সন্ধ্যা হিচকি তুলতে তুলতে হাবিবের দিকে তাকিয়ে হাবিবকে বলে উঠল, প্লিজ হাবিব ভাইয়া, বাড়িতে এখনই বিয়ের কথা তুলবেন না। আমি তো শুধু আপনাকে জেলাস ফিল করানোর জন্য মজা করে বলেছিলাম কথাগুলো। আর আরাতের ক্রাশ মাহির ভাইয়া, আমার না। আরাত মাহির ভাইয়াকে লাইক করে, আমি না। সন্ধ্যার শেষের কথায় হাবিবের পা থেমে গেল। অবশ্য চোখে সন্ধ্যার দিকে তাকালো। আরাত মাহিরকে পছন্দ করে মানে? হ্যাঁ, আরাত প্রথম দিন থেকে মাহির ভাইয়াকে লাইক করে। জানি না ওর মনে মাহির ভাইয়ার জন্য ভালোবাসা আছে কি না, তবে যতদূর বুঝতে পারি মাহির ভাইয়া প্রতি আরাতের মনে সফট কর্নার তৈরি হয়েছে। তুই শিওর? হুম। ওকে, নিজের বিয়ের প্রিপারেশন নিতে ভুলিস না। চিন্তা নেই, আজকে আমাদের বিয়ের কথাটা তুলব না, কিন্তু তোকে অতি দ্রুতই আমার ঘরের সন্ধ্যা থেকে আলো হওয়ার ব্যবস্থা করব। আর হ্যাঁ, আমাকে জেলাস ফিল করতে হবে না। আমি প্রথম দেখি তোর আশেপাশে কাউকে সহ্য করতে পারি না। অতএব তুই আমার মানে তোর চোখে অন্য কারো প্রতি না, শুধু এই হাবিবের প্রতি মুগ্ধতা থাকতে হবে। কথাটা সবসময় মাথায় রেখে দিবি। কথাটা বলে হাবিব এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বড় বড় পা ফেলে চলে গেল। হাবিবের যাওয়ার দিকে সন্ধ্যা চোখ ভরা পানি নিয়েও মুখে হাসি ফুটে উঠল। ওই তো নতুন বউ এসে পড়েছে। আহিনের চিৎকারে সবাই তালুকদার বাড়ির সদর দরজার দিকে তাকালো। প্রকৃতিক সুখ চোখে পড়ল যেন। চারদিকে অন্ধকারের মধ্যে ঝাড়বাতির মিটিমিটি আলোর মধ্যে সবুজ রঙের 5টা রূপবতীকে চোখে পড়ল। রূপবতীগুলো ধীর পায়ে যত এগিয়ে আসছে ততই অন্ধকার থেকে লাইটিংয়ের মিটিমিটি ঝাড়বাতির আলোয় মুখগুলোর মায়াবী হয়ে ধরা দিচ্ছে। আরিশার এক পাশে মায়া, হানিয়া আর অন্য পাশে আরাত, মিম। আরাতের হাতে আরেক পাশে মায়ের হাতে, দুজনের হাতে দুটো মেহেন্দির ডালা। চারজন মিলে আরিশার সঙ্গে সঙ্গে হেঁটে আসছে। আদিবা তালুকদার আর রাহিমা সুলতানা হাসি মুখে আরিশাতের দিকে এগিয়ে এলেন। তাকবীরকে এক নজর দেখার আশায় হানিয়া এদিক ওদিক তাকিয়ে তাকবীরকে খুঁজতে লাগলো।
যার জন্য নিজেকে এতটা সাজিয়ে এসেছে তাকে খুঁজে না পেয়ে ব্যর্থ চোখে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো হানিয়া। মাহির চেয়ারে বসে থেকে গম্ভীর মুখে ফোন ঘাটাঘাটি করছিল। আহিনের কথাই ফোন থেকে চোখ উঠিয়ে সেদিকে তাকাতেই সবার মতো মুগ্ধ চোখে তাকালো এক হাস্যোজ্জ্বল চঞ্চল অদ্ভুত মেয়ের দিকে। পরক্ষণেই সবার মধ্যে নিজের বোনকে দেখতে না পেয়ে রাফিকে কিছু বলতে যাবে, রাফির দিকে তাকিয়ে দেখলো রাফিও উসখুস নয়নে তালুকদার বাড়ির সদর দরজার দিকে কাউকে দেখার আশায় চেয়ে আছে। মাহির জিজ্ঞাসু দৃষ্টিতে রাফির হাতে হাত রেখে ইশারায় জিজ্ঞেস করলো। প্রবলেম কি? রাফি চোখ ঘুরে মাহিরের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, বেন সাহেবকে দেখতে পারছি না, এখনো বের হচ্ছে না কেন? কোনো প্রবলেম হইল না তো? মাহির বন্ধুর আকুলতা বুঝতে পেয়ে হাসি মুখে তালুকদার বাড়ির দিকে চোখের ইশারায় তাকাতে বলল। রাফি মাহিরের ইশারায় সেদিকে তাকাতেই দেখলো আয়রাকে একটা মেহেন্দির ডালা নিয়ে হাসতে হাসতে মীরার সঙ্গে কথা বলতে বলতে স্টেজের দিকে আসতে। রাফির আকুলতা চোখ নিমিশেই শীতল হয়ে মুখে হাসি ফুটে উঠল। স্টেজ বরাবর একটা ছোট করে মেঝেতে মেহেন্দি দেওয়া হচ্ছে জন্য একটা ফুলের একটা স্টেজ বানানো হয়েছে। এতক্ষণে রাহিমা সুলতানা আর আদিবা তালুকদার আরিশার কাছে গিয়ে আদুরে শহীদ আরিশাকে মেঝের ছোট্ট স্টেজ সাজে বসালো। মেহেদি দেওয়ার জন্য আরিশা বসে থেকে একবার নিজের সামনে বরাবর চেয়ারে বসে থাকা আমানের দিকে তাকালো। আমান পূর্ব থেকে আরিশার দিকে তাকিয়েছিল। আরিশা তাকাতেই দুজনে চোখাচোখি হয়ে গেল। আরিশার আজকে কেমন যেন আমানকে দেখতে লজ্জা লাগছে। নিজেকে নতুন বউ ভাবতেই লজ্জাটা যেন মাথা মুড়ে ধরলো। আরিশা আমানের দিকে তাকিয়ে লজ্জা মিশ্রিত হেসে অন্যদিকে তাকালো। মেহেন্দি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। একে একে সবাই মিলে পার্লারের মেহেন্দি আর্টিস্ট দিয়ে নিজেদের হাতে মেহেদি দিয়ে নিচ্ছে আর সামনে স্টেজে ছোটদের পারফরমেন্স এনজয় করতে লাগলো। আয়রা দুহাত ভরা মেহেদি দিয়ে বাড়ির ভেতরে গেস্ট রুমে এদিক থেকে ওদিক হাঁটাহাঁটি করে মিমের ওয়াশরুম থেকে বের হওয়ার অপেক্ষা করছিল। অনুষ্ঠান চলাকালীন মিম ওয়াশরুমে যাবে বলে আরাতের কাছে বাহানা ধরে। আরাত অনুষ্ঠানের পাশাপাশি সামনে চেয়ারে মাহিরকে চুপি চুপি দেখালো মিমকে আয়রার সঙ্গে যেতে বলল। মিম পুনরায় আয়রাকে বলাতে অগত্যাই মিমের সঙ্গে বাড়ির ভেতরে গেল আয়রার। আরাতের মনে নানা রূপে ঢেউ খেলে যাচ্ছে। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে মাহিরের দিকে তাকাতেই মনে হচ্ছে মাহির হয়তো ওর দিকে তাকিয়েছিল এতক্ষণ। পুনরায় আরাত সন্দেহের বশে চুপিসারে মাহিরের দিকে তাকাতেই মাহিরের চোখে চোখ পড়ে যায়। সঙ্গে সঙ্গে আরাত চোখ বড় বড় করে অন্যদিকে তাকালো। আরাতের মনে সন্দেহ ঠিক ভেবে মনের অনুভূতিগুলো চোখ দুটো খিচে বন্ধ করে লজ্জা মিশ্রিত হেসে উঠিয়ে দিয়ে পুনরায় অনুষ্ঠানে মনোযোগ দেয়। চোখ দুটো অনুষ্ঠানের দিকে থাকলেও মনোযোগ মাহিরের দিকে। মাহির আরাতের চঞ্চল মনের অনুভূতিগুলো ধরতে পেয়ে আরাতের চুপিসারে নিজেকে দেখার বাহানাগুলো এনজয় করতে লাগলো। আয়রা গেস্ট রুমে হাঁটাহাঁটির মধ্যে বারান্দায় আনাসের ফোনে কারোর সঙ্গে কথা বলতে বলতে নিজের রুমের দিকে যেতে দেখে তাড়াহুড়োয় আয়রা রুম থেকে আনাসের সামনে দাঁড়ালো। আনাস ফোনে কথা বলতে বলতে বারান্দা দিয়ে নিজের রুমে যেতেই হুট করে আয়রাকে নিজের সামনে দেখে প্রথমে ঘাবড়ে যায়। আনাস বিরক্তি চোখে আয়রাকে ধমক দিয়ে বলে উঠল, মারবো একটা 30 থাপ্পড়। এভাবে ভূতের মতো সামনে দাঁড়ানোর মানেটা কি? আমার হাতের মেহেন্দি কেমন হয়েছে আনাস ভাই? আয়রা নিজের দুহাত মেলে আনাসের সামনে মিলিয়ে দিতে দিতে বলল। আনাস আর চোখে আয়রার হাতে দেখে বলে উঠল, গুড। এখন সামনে থেকে সর, আমাকে রুমে যেতে দে। ভালো করে খেয়াল করে দেখে বলো না আনাস ভাই, প্লিজ। আয়রার আবদার বলে আনাস ভ্রুকুচকে আয়রার মুখের দিকে তাকালো। আয়রা আনাসের মুখের দিকে তাকিয়ে দেখার জন্য পুনরায় মুখ দিয়ে ইশারা করে দেখতে বলল। আনাসের বাধ্যতামূলক আয়রার হাতের দিকে তাকালো। হাত ভর্তি মেহেদির মধ্যে দুহাত এক করে হাতের তালুতে লাভ রাখা, লাভের মধ্যে দুহাতে 2টা এ লেখা। আনাস অক্ষরটা এক পলক দেখে আয়রাকে দেখলো। বড়ক্ষণে পাশ কাটিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। আয়রা ঠাই জায়গায় দাঁড়িয়ে আনাসকে উদ্দেশ্য করে বলে উঠল, জিজ্ঞেস করলে না 2টেই কেন? তোর হাত, তুই যা ইচ্ছা লিখতে পারিস। 2টা এ লিখবি না পুরো হাতে এ লিখবি, এটা তোর প্রবলেম, আমার না। কথাটা বলে আনাস নিজের রুমের দিকে চলে গেল। আয়রা আনাসের যাওয়ার দিকে আশাহত চাহনিতে চেয়ে রইল। লেডিস অ্যান্ড জেন্টলম্যান অ্যাটেনশন প্লিজ। আমাদের মধ্যে এবার পারফরমেন্স করতে এন্ট্রি নেবে 2টো পথচারী। আমাদের স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমার 2 সম্মানিত বড় ভাই, প্লিজ ওয়েলকাম আশিক এবং আদিল ভাইয়াকে। একটা তালি হয়ে যাক দুজনের জন্য প্লিজ।
আহিন স্টেজে মাইক হাতে নিয়ে বকবক করার মধ্যে আশিক স্বাভাবিকভাবে একটু ভাব নিয়ে স্টেজে উঠল। সবাই হাতের তালি দিতে দিতে উৎসাহ দৃষ্টিতে স্টেজের দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ডের মাথায় একজনকে ধীর পায়ে স্টেজে উঠতে দেখা গেল। মাথার চুলগুলো উস্কো খুস্কো, পরনে সবুজ পাঞ্জাবির সঙ্গে একটা লুঙ্গি পরা। বড়রা সবাই অবাক হয়ে আগ্রহ নিয়ে চেয়ে রইল, আর ছোটরা আদিলকে স্টেজে উঠতে দেখে চিল্লিয়ে উঠল। আদিল স্টেজে উঠে আশিকের দিকে হাত বাড়িয়ে দিয়ে চোখমুখ অসহায় সেজে বলে উঠল, ভাইয়া 2 দিন ধরে কিছু খায় না, আমাকে 5-10 টাকা দান করেন। আশিক আদিলের মাথা থেকে পা অবধি পরক করতে করতে বলে উঠল, 500 টাকা দিব? হাত পা তো ঠিকঠাক দেখতেছি, শরম লাগে না মানুষের কাছে টাকা দিতে? না। আদিলের কথায় সবাই শব্দ করে হেসে উঠল। আশিক অবাক হওয়ার ভান করে পুনরায় আদিলকে বলে উঠল, ভাই 5-10 টাকা দিয়ে কি হবে তোর? বলে 5-10 হাজার টাকা দিয়ে দেন। আশিক চোখ বড় বড় করে হাতটা আদিলের দিকে দিয়ে বলে উঠল, পাগল নাকি? যা ভাই যা, নেই আমার কাছে টাকা নেই। ভাই দেন না ভাই, আল্লাহর রহমতে আপনার সরকারি চাকরি হয়ে যাবে। সরকারি চাকরি? কিন্তু আমার তো আগে থেকে চাকরি আছে। ও আচ্ছা, তাহলে আপনাকে সুন্দর একটা বউ দিবে। আদিলের কথায় আশিক কান্নার নাটকে ভঙ্গিমায় চোখে হাত দিয়ে বলে উঠল। দিয়েছিল, ভেঙে গেছে। পুনরায় সবাই শব্দ করে হেসে উঠল। আদিল মাথায় হাত দিয়ে নাটক করে বলতে শুরু করলো, হাই হাই, আপনার কপাল তো আমার থেকেও খারাপ। তাহলে আপনার বাবা আমাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবে। ভাইয়া দেন না কয়েকটা টাকা। আমার বাবা মা বেঁচে নেই। আদিলের কথায় আশিক স্টেজে বসে কান্না করতে করতে বলল কথাটা। আর আদিল আশিকের পাশে স্টেজে বসতে বসতে নিজে পরনের লুঙ্গি হালকা উপরে তুলে আশিকের চোখের পানি মুছে দিতে দিতে পুনরায় বলল, আল্লাহ তাআলা আপনার বোনের বিয়ে দুমদামে দেওয়ার রহমত দিবে। আমার বোন তো নেই ভাই। হাই রে কষ্ট রে। তাহলে অন্তত আপনার ভাই তো থাকবে, তার করে দিবে। ছিল, কিন্তু ওই হারামখোর তো আমার বউটাকে নিয়ে ভেগে গেছে। আশিক আদিলকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে করতে বলল কথাটা। আদিলও আশিকে জড়িয়ে ধরে কান্না করে সান্ত্বনা দিতে দিতে বলে উঠল, থাক ভাই, আপনাকে আর টাকা দিতে হবে না। আপনার কষ্টের কথা শুনে আমার খিদে পালিয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে সবাই হাসতে হাসতে হাত তালি দিয়ে উঠল, আর মেয়েরা চিল্লিয়ে উঠল। হানিয়া মেহেদি হাতে ছোট্ট করে A+H লিখে নিয়ে পারফরমেন্স এনজয় করছে, আর মাঝে মধ্যে তাকবীরকে এক নজর দেখার আশায় এদিক ওদিক তাকাচ্ছে। তাকবীরকে দেখতে না পেয়ে এবার নিজেই উঠে দাঁড়ালো। তাকবীরের কাছে যাওয়ার উদ্দেশ্যে তালুকদার বাড়ির দিকে পা বাড়ালো। হানিয়া ধীর পায়ে তালুকদার বাড়িতে প্রবেশ করে সিঁড়ি দিয়ে উঠে তাকবীরের রুমের দরজায় নক করতেই একা একা দরজা খুলে গেল। হানিয়া তাকবীরকে রুমে না পেয়ে ব্যালকনির উদ্দেশ্যে পা বাড়াতেই নিজের ভাই আর তাকবীরের কথাগুলো শুনে পা দুটো থেমে গেল। ব্রো, এভাবে জীবন চলে না। তবে আবার কথাটা একটু ভেবে দেখো প্লিজ। আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে ভাবতে হবে না। তোর বোনকে বোঝা তাকবীরকে ভুলে যেতে। আর শোন, সে আমার হোক বা না হোক, সারা জীবন তাকবীরের মনে শুধু তার রাজত্ব চলবে। তালুকদার বাড়ির গার্ডেনে আরিশার জমজমাট মেহেন্দি অনুষ্ঠানে হই হুল্লোড় চলছে। হাবিব অনুষ্ঠান থেকে ধীর পাই তালুকদার বাড়িতে ঢুকে তাকবীরের রুমের বেলকনি দিয়ে এগিয়ে আসলো। তাকবীরকে গম্ভীর মুখে দোতলায় নিজের বেলকনিতে দাঁড়িয়ে নিচে গার্ডেনের দিকে তাকিয়ে থাকতে দেখে হাবিব গলা খাকারি দিয়ে তাকবীরের পাশে এসে দাঁড়ালো। ব্রো, তোমার কাছে একটি আবদার নিয়ে এসেছি, প্লিজ কথা দাও, ফিরিয়ে দিবে না? তোর আবদার আমার সাধ্যের বাইরে, সরি। তাকবীরের উত্তরে হাবিব চমকে তাকবীরের দিকে তাকালো। হাবিব কি আবদার নিয়ে তাকবীরের সামনে এসেছে তাকবীর আগে থেকেই জানে। এটাও হয়তো জানা ছিল হাবিব বোনের হয়ে তাকবীরকে চাইতে আসবে। এজন্য তো কোনো প্রশ্ন না করে খুব স্বাভাবিকভাবে হাবিবের কথায় উত্তর দিচ্ছে। আগে থেকে প্রস্তুত ছিল হয়তো হাবিবের কথায় উত্তর দেওয়ার জন্য। তাকবীর গার্ডেনের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি রেখে হাবিবের দিকে তাকালো। নিমেষেই হাবিবের চোখে মুখে হতাশা খেলা করলো। বন্ধুত্ব রাখতে গিয়ে নিজের বোনকে কথা দিয়ে কথা না রাখার হতাশা। হাবিব ঠান্ডা গলায় পুনরায় বলে উঠল, আমার মনটা খুব সরল সোজা। ওকে আমি কথা দিয়েছিলাম, ওর মনের আশা আমি নিজ দায়িত্বে পালন করব। আমি চাইছিলাম সুযোগ করে আমার বোনের জন্য তোমাকে চাইব,
কিন্তু ওই দিন তোমার চোখে আড়াতের জন্য দুর্বলতা দেখতে পেয়ে হ্যাঁ, শুধু সে আবার দুর্বলতা না, মনে হয় সে আবার ভেতরের প্রাণ। ওকে ছাড়া অন্য কাউকে নিজের সঙ্গে কল্পনা করতেও পারবো না। সরি। তাকবীরের কথায় হাবিবের মনে এই হতাশার সঙ্গে সঙ্গে মন খারাপগুলো জেঁকে ধরলো। নিজের বোনের কথা না রাখতে পারার হতাশার সঙ্গে বন্ধুর একতরফা ভালোবাসার যোগ হয়ে গেল। হাবিব এখন কিভাবে বলবে তার বন্ধু যে আরাতকে নিজের প্রাণ দাবি করে হানিয়াকে প্রত্যাখ্যান করছে, সেই আরাতের মনে অন্যকে ভালোবাসা হয়ে এসেছে। হাবিব কথাগুলো ভেবে ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাকবীরকে বলে উঠল, তোমার থেকে পারমিশন না নিয়ে তোমার আর হানিয়ার বিয়ের সম্বন্ধ রেখেছি আঙ্কেল আন্টির কাছে। ওনারা হানিয়াকে নিজের পুত্রবধূ হিসেবে পছন্দ করেছে। তাকবীরকে এখনো খুব স্বাভাবিক দেখা গেল। এই কথাটাও হয়তো তাকবীরের পূর্ব থেকে জানা ছিল, শুধু তাকবীরের মুখটা গম্ভীর হয়ে এলো। গম্ভীর মুখে হাবিবের চোখে চোখ রেখে শান্ত মেজাজেই বলে উঠল তাকবীর, তুই হয়তো নিজের বোনের কথা রাখতে গিয়ে ভুলে গিয়েছিস বিয়েটা নির্ধারিত হয় একটা ছেলে মেয়ের মনের ওপর। এখানে ফ্যামিলির শুধু মন্তব্য থাকে। ব্রো, তুমি মেবি আরাতের মনের ভাষা বুঝতে পেরে গেছো। এই কয়েকদিনে আরাতের মনে অন্য কেউ রয়েছে। তো তাকবীরের গাছাড়া ভাব দেখে হাবিবের মুখে বিরক্তি ফুটে উঠল। তো মানে কে ব্রো? তুমি কি আরাতকে জোর করে নিজে করে নিতে চাইছো এখন? নো। হাবিব তাকবীরের কাছে নির্ধারিত উত্তর না পেয়ে নিজের বোনের কথা রাখতে পুনরায় একটু হতাশা মুখ নিয়ে আবদার করে বলে উঠল, ব্রো, এইভাবে জীবন চলে না। তুমি আমার কথাটা একটু ভেবে দেখো প্লিজ। আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে ভাবতে হবে না। তোর বোনকে বোঝা তাকবীরকে ভুলে যেতে। আর শোন, সে আমার হোক বা না হোক, সারা জীবন তাকবীরের মনে শুধু তার রাজত্ব চলবে। তাকবীরের কথায় হাবিব নিজের বোনের হয়ে জোর করতে পারল না। সত্যি তো, কারো প্রতি ভালোবাসা মন থেকে আসে, ভালোবাসার প্রতি কারো জোর থাকে না। যেমন হানিয়া তাকবীরকে পুরোটা না জেনে চিনে নিজের মনে জায়গা দিয়েছে, ঠিক তেমনি গম্ভীর তাকবীর নিজের অজান্তে আরাতকে নিজের মনে জায়গা দিয়েছে। অথচ আরাতের মনে মাহির ছেলেটার প্রতি দুর্বলতা কাজ করে। হাবিব কিভাবে সামাল দিবে নিজের আদরের বোনকে? কথাগুলো মনে মনে ভেবে হতাশা মুখ নিয়ে পুনরায় বলে উঠল, যে মেয়ের কারণে আমার বোনকে ফিরিয়ে দিছ, সে তো তোমাকে কখনো ভালোবাসা নজরে দেখে না। তাহলে কেন ফিরিয়ে দিছ আমার বোনটাকে? তুই পারবি সন্ধ্যার জায়গায় অন্য কাউকে বসাতে? হাবিব তাকবীরের কথায় উত্তর করতে পারল না। নিশ্চুপ হয়ে তাকবীরের দিকে চেয়ে রইল। তাকবীরের এই একটি বাক্যই হাবিবের মুখ বন্ধ করার জন্য যেন যথেষ্ট ছিল। সত্যি তো, হাবিব শুধু নিজের বোনের কথা ভেবে এসেছে। একবার তাকবীরকে নিজের জায়গায় দাঁড় করালে হয়তো হাবিব তাকবীরের কাছে নিজের আত্মসম্মান নষ্ট করতে আসতো না। তাকবীর যেমন সবসময় চুপচাপ গম্ভীর স্বভাবের ছেলে, ঠিক হাবিবও সবসময় সিরিয়াস। এই তো নিজের বোনের জীবনটাকে হাবিব অগ্রিম পড়ে ফেলেছে। তার বোনটা সত্যি অতি সহজ সরল। তাকবীরকে সেই প্রথম দেখার পর থেকে ধীরে ধীরে নিজের ভালোবাসা ভেবে এসেছে। আর সেই ভালোবাসার সাক্ষী হিসেবে হাবিব তার বোনকে উৎসাহ দিয়ে এসেছে। আজ সেই বোনকেই নিজের মুখে কিভাবে বলবে তাকবীরকে ভুলে যা বোন? কিভাবে চোখের সামনে দেখবে বোনের ভালোবাসা বিসর্জন দিতে? তাকবীরের কথার উত্তর না দিয়ে হাবিবকে নিচের দিকে মাথা ঝুঁকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তাকবীর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আমি ফিরিয়ে দিচ্ছি না তোর বোনকে। আমি যাকে নিজের সঙ্গে কল্পনা করতে পারছি না, তাকে সুখে রাখবো কিভাবে বল? অতএব তোর বোনকে ভুলে যেতে বল। এই কেন ভুলে যাব আমি? কেন 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 ভুলে যাব? তুমি বলতে পারো? হ্যাঁ, তোমাকে কি আমি ভালোবাসতে পারি না, নিজের করে চাইতে পারি না? বলো, এইটাই তো সুযোগ তোমাকে নিজের করে পাওয়ার। আমাদের ইসলামে তো 7 জনম নেই, তাহলে কেন ভুলে যেতে বলছো আমাকে? তোমাকে আমি এই জন্মে হারিয়ে ফেললে পরেও পাওয়া হবে না যে আমার। হাবিব নিজের বোনের কণ্ঠ শুনে মাথাটা উপরে তুলতেই চোখে পড়ল হানিয়া বিধ্বস্ত চোখ মুখ নিয়ে দুহাত দিয়ে তাকবীরের টি শার্টের গলা চেপে ধরে কান্না করতে করতে প্রশ্ন করছে তাকবীরকে। তাকবীর এতক্ষণ শান্ত থাকলেও এবার যেন হানিয়া টি শার্টের গলা চেপে ধরেই শান্ত থাকতে পারল না। নিমেষেই চোখ মুখ লাল বর্ণ ধারণ করলো তাকবীরের। দাঁতে দাঁত চেপে হাবিবের দিকে তাকিয়ে রইল। হাবিব তাকবীরের দিকে তাকিয়ে অবস্থা বেগতিকে দিকে যাচ্ছে ভেবে নিজের বোনকে তাকবীরের থেকে ছাড়াতে এগিয়ে এলো। এতক্ষণ হানিয়ার জায়গায় একটা ছেলে থাকলে তাকে হয়তো তাকবীরের কলার ধরার অপরাধে অক্ষত অবস্থাতে পাওয়া যেত না।
তাকবীর গম্ভীর থাকলেও নির্ধারিত ভদ্র স্বভাবের। কেউ থাপ্পড় মারবে তবুও চুপচাপ মেনে নিবে, বাট কেউ কলার ধরবে তো তাকে বিছানায় পড়ে থাকতে হবে। মেয়ে দেখে হয়তো বেঁচে গেল এই যাত্রায় হানিয়া তাকবীরের রুমে দাঁড়িয়ে হাবিব এবং তাকবীরের নিজের কথোপকথন শুনছিল। তাকবীরের প্রত্যাখ্যানে নিজেকে দমিয়ে রাখতে না পেয়ে রুম থেকে কান্না করতে করতে বেলকনিতে দৌড়ে গিয়ে তাকবীরের কলার চেপে ধরে প্রশ্ন করতে লাগলো। তাকবীরকে হাবিবের দিকে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকতে দেখে পুনরায় হানিয়া তাকবীরের এক হাত নিজের দু হাতের মধ্যে নিয়ে ভাঙা ভাঙা গলায় বলে উঠল,